আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিমানী মন গল্পের ৯ নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আপুর কাছ থেকে আমার ভাগ্নেকে আপনি আলাদা করে দিলে ও হয়তো মারাই যাবে। প্লিজ মাসুদ সাহেব, আপনি আমার ভাগ্নেকে আমার কাছে দিয়ে দিন। মাসুদ সাহেব বলল, আরে আজব তো, আমি কেন আমার সন্তানকে চুরি করতে যাব? আমি এবার জিব্বাতে একটা কামড় দিলাম। আমি এবার উঠে পড়লাম। মাসুদ সাহেবের হাত চেপে ধরে বললাম, ভাগ্নেকে কোথাও খুঁজে পাচ্ছি না, মাফ করবেন আর ছবিটা রাখুন। বলে আমার ভাগ্নের একটা ছবি মাসুদ সাহেবকে দিয়ে চলে আসলাম। আবার গাড়িতে চড়ে ড্রাইভারকে চালাতে বললাম। এক বন্ধুকে ফোন করে হোটেলের একটা রুম বুকিং দিলাম। হোটেলের সামনে গাড়ি থামিয়ে মিতুকে বললাম, তুই যদি সাবলীলভাবে আমার সাথে হোটেলে প্রবেশ না করিস তাহলে আজ এখানেই তোকে একদম ফিনিশ করে দিব। মিতু আমার কথায় অনেকটা ভয় পেয়ে গেল। ওর হাতের বাঁধানো মুখের টেপ খুলে একটা ব্যাগে নিলাম। মিতু ভয়ে কোনো চেঁচামেচি না করে খুব সাবলীলভাবেই আমার সাথে হোটেলে গেল। হোটেলের রুমে ঢুকেই মিতুকে আবার পূর্বের নাই বেডের সাথে রাখলাম। শালি অনেক জ্বালিয়েছে আমায়। আজ যদি আমার ভাগ্নিকে খুঁজে না পাই তাহলে এই হোটেলেই তোকে মেরে নদীর জলে ভাসিয়ে দিব আমি। তোর ভাইকে উচিত শিক্ষা দিব আমি। তোর এই হাতের অনেক জোর, তাই না শালি? দেখা দেখি আজ তোর হাতের কত জোর। তোর মাথায় তো অনেক বুদ্ধি। ওই দিন আমাকে মিথ্যা জালে ফাঁসিয়ে আমার বোনের সংসারটা ভেঙেছিলে। আজ দেখি তোর মাথায় কত বুদ্ধি। পালিয়ে দেখাস দিনই এই হোটেল থেকে। মিতুকে খাটের সাথে বেঁধে একটু পাশে এসে বাসায় আপুর কাছে ফোন দিলাম। ফোন ধরতেই আপুর কান্না ভেজা কণ্ঠ ভেসে আসলো। আমি বললাম, আরে আপু তুই কাঁদিস না, ভাগ্নের খোঁজ তো পেয়েই গিয়েছি আপু। আপু বলল, কি বলিস ভাই, সত্যি? আমি বললাম, আপু সত্যি খোঁজ পেয়ে গিয়েছি। ভাগ্নেকে কিডন্যাপ করেছে মাসুদ ভাইয়ার ভাড়াটে করা কিছু সন্ত্রাসী। ৫ লক্ষ টাকা ওরা মুক্তিপণ দাবি চেয়েছে। আমি যত তাড়াতাড়ি পারি ওদের টাকা দিয়ে ভাগ্নেকে নিয়ে আসছি। আর আপু শোন, এই খবর যেন কারো কানে না যায়, নইলে ওরা ভাগ্নেকে ক্ষতি করবে। আপু তুই ভাবিস না, আমি যে কোনো মূল্যে ভাগ্নেকে নিয়ে বাসায় ফিরবো। রাখি আপু, বলেই ফোনটা রেখে দিলাম। মিতুর কাছে আসতেই ও বড় বড় চোখে আমার দিকে তাকালো। আমি ওর মুখের টেপটি খুলে দিলাম। মিতু বলল, আবির এগুলো কি? তুমি না বললে আমার ভাই তোমার ভাগ্নেকে চুরি করে নিয়ে গিয়েছে? আমি বললাম, মিসেস মিতু। মিতু বলল, তাহলে এখন আবার তোমার আপুকে ফোন দিয়ে এইসব কি বললে? আমি একটা হাসি দিলাম। মিতু বলল, আবির এগুলো কি হচ্ছে? তোমার ভাগ্নেকে কিডন্যাপাররা তুলে নিয়ে গিয়েছে, আর আমায় এভাবে নিয়ে এসে বেঁধে রাখছো কেন? আমি আবারও হাসি দিলাম। আমার ভাগ্নেকে তোমার ভাই চুরি করে নিয়ে গিয়েছে, এটা হোটেলের সবাই জানে। আমার ভাগ্নে কিডন্যাপ হয়েছে, এটা তুমি, আমি, আপু আর আমার পরিবার জানে। কিছুই বুঝছে না তো মিস মিতু? মিতু মাথা নাড়িয়ে জানালো, না ও কিছুই বুঝছে না। আমি বললাম, গুড মিস মিতু, 2 দিন এভাবে থাকলে সব বুঝতে পারবে। একটু পর অনু ফোন দিলে আমি মিতুর মুখে আবারও টেপ লাগিয়ে দিয়ে দরজা লক করে বাইরে আসলাম। অনু বলল, আবির প্রতীক তো কান্না করেই যাচ্ছে। আমি বললাম, অনু তুমি এক কাজ করো, ওকে কিছু খাবার খেতে দাও আর তুমি মাথাটাও সামনে দাও। অদ্ভুত হলেও সত্যি, আমার ভাগ্নে 2 সেকেন্ডের মধ্যে ওর কান্না থামিয়ে দিবে তোমার চুল ও কান টেনে। আমার কথা মতো অনু তাই করলো এবং প্রতীক কান্না থামালে ও কিছুটা অবাক হয়ে গেল। আমি বললাম, আচ্ছা অনু তুমি ওকে দেখে শুনে রেখে বলে ফোনটা কেটে দিলাম। আপনারা ভাবছেন এসব কি হচ্ছে, চলুন আপনাদের সবটা খুলে বলা যাক। আসলে আমার ভাগ্নেকে কেউ কিডন্যাপ বা মাসুদ সাহেব চুরি করেননি। ওই দিন রাতে আমার ঘুম আসছিল না, তাই হোটেলের বাইরে পায়চারি করতে করতে একসময় ছাদে চলে যাই। ছাদে গিয়ে এত রাতে অনুর মতো কাউকে এত রাতে ছাদে বসে থেকে কাঁদতে দেখে আমি কিছুটা অবাক ও ভয় পেয়ে যাই। সাহস নিয়ে অনুর কাছে গেলে দেখি আসলেই অনুই ওটা। আমাকে দেখে অনু আমার কাছে ক্ষমা চাই, আমি ওকে ক্ষমা করে দিই। এরপরেই আমরা অনুর রুমে আসি। রুমে এসে মাসুদ ভাইয়ার ভুল ভাঙানো ও শিক্ষা দেওয়া, মিতুর ওর কর্মের উপযুক্ত ফল পাওয়ানোর ব্যবস্থা করার জন্যই এই প্ল্যানটি করি। অনু আর আব্বুকে ফোন করে কৌশলে মাসুদ সাহেবকে বাসায় নিয়ে যাই। এরপরই আমার ভাগ্নেকে অনুর রুমে রেখে আসি আর মাসুদ ভাইয়া ও আমার পরিবারের কাছে এই নাটকটা সাজাই। আমার এসবের মূল উদ্দেশ্য হলো ওদের 2 ভাই বোনকে উচিত শিক্ষা দেওয়া। মাসুদ ভাইয়া জানবে আমার ভাগ্নের সাথে ওর বোনও কিডন্যাপ হয়েছে, আর আমাকে যাতে সন্দেহ না করে এই জন্যই ফোন করে এইসব বলি। ওনার বাসায় গিয়ে নাটকটা করে আসি। এইদিকে নিজের বোন, অন্যদিকে সন্তান, 2 জনকে হারিয়ে অবশ্যই মাসুদ ভাইয়া কিছুটা হলেও শিক্ষা পাবে। একা হয়ে যাবেন উনি, তখনই আমি আপুকে নিয়ে আসল খেলাটা জমিয়ে দিব। আমি জানি না এই প্ল্যানটা ঠিক কতটা সফল হবে, তবে ওদের 2 ভাই বোনকে কতটা হেনস্থ করব তা হয়তো ওরা ভাবতেও পারবে না। বাজারে চলে আসলাম। এসে আমি কিছু খেয়ে নিলাম, সাথে করে 1 প্লেট ভাত, মরিচের গুঁড়া ও 1 বোতল পানি নিয়ে আবার হোটেলে গেলাম। রুমে ঢুকে মিতুর এক হাত ও মুখের টেপ খুলে দিয়ে ওকে খেয়ে নিতে বললাম। মিতু ভেবেছে ওর জন্য ভালো দামি খাবার এনেছি। খাবারের প্যাকেটটি তাড়াহুড়ো করে খুলে দেখতেই ও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। কিরে কাল লাগেনি, কি দেখছিস? খা, মধু মধু, সবে মাত্র শুরু, আরো কত কিছু দেখবি। তুই কি ভেবেছিলি আমার এতটা ক্ষতি করে বেঁচে যাবি তুই? আমি তোকে কিছুই বলবো না, সব ভুল ভেবেছিস কাল নাগিনি, সব ভুল। আমি শুধু উপযুক্ত সময় ও সুযোগের অপেক্ষায় ছিলাম। আজ সময় ও সুযোগ দুইটাই এসে গিয়েছে। এই কয়েকদিনে তোর জীবনটা আমি বিষিয়ে দিব। একটু পর মিতুর ফোন বেজে উঠলো। ফোন রিসিভ না করে কেটে দিলাম।
এবং আপনার বোন ও সন্তান আমাদের কাছে বন্দি রয়েছে বলে ফোনটা বন্ধ করে দিলাম। মিতু খাবার না খেয়ে চোখের জল ফেলতে ফেলতে শুয়ে পড়লো। আমিও একপাশে শুয়ে পড়লাম। মাঝরাতে খচর মচর শব্দ হচ্ছে, তাই আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি মিতু ওই মরিচের গুঁড়া দিয়েই ভাত মাখিয়ে খাচ্ছে। আমি আবার চোখ বুজে ভাবছি, কেন শালি খাবি না বলে এখন খাচ্ছিস কেন? মিতু খেতে থাকলো আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিতুর অবস্থা অনেকটা নাজেহাল, তাই ওকে এবার মুক্ত করে দিলাম। মিতু কান্না করেই চলেছে। আমি ওকে কান্না থামাতে বললেও ও আমার কথা শুনছেই না, তাই দেখে এবার মিতুকে এক ধমক বসিয়ে দিলাম। ও আমার ধমক শুনে অনেকটা গুটিয়ে গেল। আমি বললাম, মিসেস মিতু, এতটুকু কষ্ট পেয়ে এতটা কান্না করছো? একবার ভেবে দেখো তো আমার আপুটা ওই দিন কেমনটা কেঁদেছিল। আপু আজও আড়ালে তোমার ভাইয়ের জন্য চোখের জল ফেলে। মেনে নিয়েছি যে দোষটা আমারই ছিল, কিন্তু সেই দোষে তুমি আমার আপুর সংসারটা কেন ভেঙে দিলে? মিতু বলল, আবির, আমি ওই দিন এমনটা করিয়েছিলাম তোমার আপুর সংসার ভাঙতে নয়, তোমার উপর রাগ হয়েছিল আর ভাইয়ের হাত থেকে বাঁচতে। আমি বললাম, বাহ মিতু বাহ, আমাকে 1 মাস জেল খাটিয়েও কি তোমার আমার উপরে জমে থাকা প্রতিশোধের নেশাটা মেটে নাই যে তুমি পরবর্তীতে এইভাবে প্রতিশোধ নিয়েছিলে? আমার কথার উত্তর না দিয়ে মিতু চুপ করে কাঁদতেই থাকলো। মিতু, তোমাকে যেদিন অপু ডিভোর্স দিয়েছিল সেদিনও কি তুমি বুঝেছিলে না একটা মেয়েকে স্বামী ডিভোর্স দিলে তার কতটা কষ্ট হয়? সেদিন কি পারতে না তোমার ভাইয়াকে সবটা খুলে বলতে? মিতু বলল, সাহস পাইনি ভাইয়াকে সব খুলে বলার। তোমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি নিজে সেই প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে গেছি। তুমি আমার পিছু হাঁটা ছেড়ে দিয়েছো। ভাইয়াকে সব বললে ভাইয়াও যদি আমাকে ছেড়ে দিত তখন আমি কোথায় যেতাম? একটা লম্পটকে ভালোবেসে হারিয়েছি আমার মায়ের মতো ভাবির আদর, হারিয়েছি তোমার মতো একজন বেস্ট ফ্রেন্ডকে। তোমার চরিত্রে দাগ লাগাতে ও ভাবির সংসারটা ভাঙতে গিয়ে আজ আমার সংসারটা ভেঙে গিয়েছে। আমারও চরিত্রে কলঙ্কের দাগ লেগে গিয়েছে। আজ বুঝতে পেরেছি পাপ কাউকে ক্ষমা করে না। আবির, তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি কথা দিচ্ছি আমি বাসায় ফিরেই ভাইয়াকে সব কথা খুলে বলবো। এতে ভাইয়া আমাকে যা শাস্তি দিবে আমি সব শাস্তি মাথা পেতে নিব। আমাকে এই সুযোগটা দাও প্লিজ আবির। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মিতু, যাও ফ্রেশ হয়ে এসো, আমরা আজই বাসায় ফিরবো বলে আমিও রেডি হতে চলে গেলাম। অনুকে ফোন করে আমার বাসায় চলে আসতে বললাম। আমি আর মিতু ওর বাসার দিকে রওনা দিলাম। মিতুর বাসায় পৌঁছে গেলাম। সারা বাড়ি খুঁজেও মিতুর ভাই মাসুদ ভাইয়াকে পেলাম না। মিতুকে ওর ভাইকে ফোন দিতে বললাম। মিতু মাসুদ ভাইয়াকে ফোন দিলে উনি ফোন ওঠাচ্ছেন না। মিতুকে রেখে আমি বাসার দিকে রওনা হয়ে গেলাম। বাসায় আসতেই আপু আমার কাছে দৌড়ে আসলো। আপু বলল, ও ভাই, আমার বুকের মানিকটা কোথায়? তুই না বলছিস প্রতীককে নিয়ে বাসায় ফিরবি? আমি কিছু বলার আগে আপু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আপুকে শান্ত করে বললাম, আপু কাঁদিস না, আর কিছুক্ষণের মধ্যেই ভাগ্নেকে নিয়ে অনু বাসায় ফিরবে। ভাগ্নে অনুর হেফাজতে আছে। আপু বলল, ভাই তুই আমাকে মিথ্যা সান্ত্বনা দিস? আমি জানি তুই আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছিস রে ভাই, সত্যি করে বল না ভাই প্রতীকের কি হয়েছে? বুঝলাম আপুকে এইভাবে বলে বিশ্বাস করানো যাবে না, তাই ফোন বের করে অনুকে ফোন দিলাম। হ্যালো অনু, প্রতীক তোমার কাছে না? আপুকে একটু বলো তো অনু, তুমি যে প্রতীককে নিয়ে আমাদের বাসায় আসছো। ফোনটা এবার আপুকে দিলাম। অনু আপুকে সব বললো, আপু তবুও যেন বিশ্বাস করলো না। তাই আমি অনুকে এগিয়ে নিয়ে আসতে বলে একটু বাইরে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলাম। রাস্তায় হঠাৎ অপুর সাথে দেখা হয়ে গেল। অপু বলল, আবির কেমন আছো? আমি বললাম, আছি এই তো, তুমি কেমন আছো অপু? অপু বলল, এই কোনো রকম। আবির, তা মিতু কেমন আছে? আর তোমরা কবে বিয়ে করছো আবির? আমি বললাম, মানে অপু এসব কি বলছো তুমি? অপু বলল, আমি সত্যিই তো বলছি, তোমরা কবে বিয়ে করছো সেটা জানতে চাইছি আর কি। আমি বললাম, দেখো অপু, আমি কেন মিতুকে বিয়ে করতে যাব? অপু বলল, মিতু তোমায় ভালোবাসে তাই? আমি বললাম, ভালোবাসে মানে এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝছি না। অপু বলল, ও তাহলে শোনো আবির। অপু বলল, ওই দিন বাসের রাতে আমি যখন মিতুর কাছে যেতে থাকি তখনও আমাকে বাধা দেয়। আমি বাধা দেওয়ার কারণ জানতে চাইলে মিতু বলে, ও তোমায় ভালোবাসে, তোমাকে ছাড়াও কোনোদিন কাউকে স্বামী হিসাবে মেনে নিতে পারবে না। মিতুর কথা শুনে আমার রাগ হয়, তাই জোর করে আমি ওর কাছ থেকে স্বামীর অধিকার কেড়ে নিতে ওর কাছে যেতে থাকি। ফলে মিতু আমাকে লাথি মেরে বেড থেকে নিচে ফেলে দেয়। তখনই আমি রাগের বশে ওকে এলোপাতাড়ি পিটাতে থাকি। সারা রাত ধরে ওর উপর অত্যাচার করলেও মিতু আমাকে স্বামীর অধিকার দেয়নি, শুধু তোমায়ও ভালোবাসে বলে। আমি বললাম, এসব কি সত্যি নাকি? অপু বলল, সত্যি আবির। আমি বললাম, মিতু যদি আমাকে ভালোবাসে তাহলে ও কেন তোমাকে বিয়ে করলো? অপু বলল, ওর ভাইয়ের চাপে আর আমার কাছে ওর কিছু আপত্তিকর পিক থাকায়, যার জন্য মিতু ভয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আমি বললাম, আচ্ছা তা না হয় মানলাম, কিন্তু মাসুদ ভাইয়া কেন তোমার সাথে মিতুকে বিয়ে দিতে রাজি হলেন? অপু বলল, কেননা মিতুর ভাই জানতে পেরে গিয়েছিল মিতু তোমাকে ভালোবাসে, তাই ওই দিন উনি আমার সাথে মিতুকে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিল। অপু বলল, আচ্ছা আবির, এখন আমি আসি, আর দোয়া করি তোমরা যেন সুখী হও বলে অপু চলে গেল। আমি রাস্তার এক পাশে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য ভাবতে থাকলাম যে মাসুদ ভাইয়া একদিন মিতুকে উপর হাত থেকে বাঁচাতে আপুকে দিয়ে অভিনয় করিয়ে নিয়ে অপুকে জেলে দিয়েছিল।
অথচ আবার সেই অপুর হাতে মিতুকে তুলে দিতে ওই দিন যেন উনি একটুও দ্বিধাবোধ করেননি। কারণটা হলো শুধু মিতু আমাকে ভালোবাসে বলে আজ কেন বেশ কিছু সংকোচ বেঁধেছে আমার মনে। মিতু যদি একসময় অপুকে ভালোবাসতো তাহলে সে কিভাবে আমাকে আবার ভালোবাসতে পারে বুঝছি না। আবার মাসুদ ভাইয়াও মিতুর সাথে এটা কেন করলো সেটাও তো আজ আমার কাছে অপরিষ্কার মনে হচ্ছে। আমি কি অপুর চেয়ে খারাপ ছেলে ছিলাম নাকি যে মাসুদ ভাই মিতুকে জোর করেই অপুর সাথে বিয়ে দিয়ে দিলেন? জানি না এইসব সংকোচ কিভাবে দূর হবে আমার মন থেকে। দেখি অনুকে ফোন দিয়ে ও কত দূর আর কতক্ষণ লাগবে আসতে। ফোন বের করে অনুকে ফোন দিলাম। অনু কোথায় তুমি, আর কতক্ষণ লাগবে আসতে? অনু বলল আবির আর আধা ঘন্টা মতো লাগবে। অনু তোমার আসতে তো এত সময় লাগার কথা না। অনু বলল আবির আমরা ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলাম তাই দেরি হচ্ছে আর কি। আমি বললাম ও তা ভাগ্নে কি করছে? অনু বলল ও আমার কোলে ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগে কিছু খাওয়ালাম এখন ঘুমাচ্ছে। আমি বললাম আচ্ছা তাহলে ভালো করে এসো, আমি বাস স্ট্যান্ডে আসি, বাস থেকে নেমেই ফোন দিও। অনু বলল আচ্ছা বাস থেকে নেমেই তোমায় ফোন দিব বলে অনু ফোনটা কেটে দিল। আমি এক চায়ের দোকানের পাশে চা অর্ডার করে দাঁড়িয়ে আছি। একটু পর দোকানদার চা নিয়ে এসে আমার হাতে দিল। আমি চায়ের কাপে মুখ দিতে যাব কি অমনি কেউ কিছু একটা দিয়ে চায়ের কাপে বাড়ি বসিয়ে দিল। আমি লাফ মেরে উঠলাম, পাশে তাকাতেই দেখি চল 1 মাস জেল কেটে তো শিক্ষা হয়নি, দেখছি এবার তো সারা জীবনটা জেলেই কাটবে। বলেই আমি কিছু বলার আগেই মিতুর ভাই আমাকে হাতে হাত করা পরিয়ে দিল। আমি বললাম মানে আমি কি করেছি আর আমার অপরাধী বা কি? মাসুদ ভাই বলল তোর অপরাধ কি তা থানায় গেলে জানতে পারবি। আমি বললাম না আপনি তো বিনা দোষে আমাকে থানায় নিয়ে যেতে পারেন না, আগে আমাকে কোন অপরাধে থানায় নিয়ে যাবেন সেটা বলুন, নইলে। মাসুদ সাহেব বললেন নইলে কি করবি? বলে উনি আমার শার্টের কলার ধরে টানতে শুরু করে দিল। আমাকে জিপে উঠিয়ে নিয়ে থানায় নিয়ে গেল। জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে উনি একজন অফিসারকে বলল এর নামে চার্জশিট তৈরি করুন। ওই পুলিশ অফিসার আমার অপরাধ বা কারণ জানতে চাইলে উনি বললেন কিডন্যাপ, একজন মেয়েকে কিডন্যাপ ও তার উপর রাতভর অত্যাচারের জন্য ওর উপর নারী নির্যাতনের দায়ে চার্জশিট তৈরি করুন, কালকেই ওকে কোর্টে চালান দেওয়া হবে। আমি বললাম নারী নির্যাতন মানে? আমি কাকে কিডন্যাপ ও নির্যাতন করেছি? মাসুদ সাহেব বললেন চুপ, আর একটা কথাও যদি মুখ থেকে বার করিস তাইলে তোকে এখানেই মেরে পুঁতে ফেলবো। তোর ভাগ্য ভালো তাই এখনো তোর উপর হাত ওঠায়নি, জানিস না কাকে কিডন্যাপ করেছিস তুই। তার মানে মিতু আবারও আমাকে এভাবে ফাঁসিয়ে দিল। আসলে মিতুকে এইভাবে বিশ্বাস করাটা আমার মোটেও ঠিক হয়নি। 1 ঘন্টা না যেতে মিতু সহ আমার আপু আব্বু ও অনু আসলো। মিতু বলল ভাইয়া আবিরকে ছেড়ে দাও। মাসুদ ভাই বলল কি বলিস বোন, ওনা তোকে? মিতু বলল ভাইয়া অনেক হয়েছে আর না, আমি যা বলছি সব মিথ্যা, আবির আমার কিডন্যাপ করেনি, তাই তুমি ওকে ছেড়ে দাও প্লিজ। মিতুর কথাই ওর ভাইয়া আমাকে ছেড়ে দিল। আমি জেল থেকে বের হয়ে মিতুকে বললাম আশা করি বাকিটুকু তোমার ভাইয়াকে বলে দিবা, আমরা সবাই তোমার ভাইয়ার আশায় পথ চেয়ে থাকবো। আমরা সবাই বাসায় চলে আসলাম। আপু প্রদীপকে পেয়ে অনেক খুশি, অনুকে সবাই যেন পারছে না মাথায় তুলে আদর করতে। আমার সৎমা বলেই বসলো এমন একটা লক্ষ্মী মেয়ে আবিরের বউ হবে, অনেক মিষ্টি তুমি। আমি চেয়েছি শুধু অনুকে দেখছি, অনু যেন লজ্জায় লাল করে ফেলেছে ওর মুখটি। অনু এবার বলল আচ্ছা আমি এবার আসি। আপু আমায় অনুকে এগিয়ে দিয়ে আসতে বলল। আমি অনুকে এগিয়ে দিতে ওর সাথে সাথে যাচ্ছি। দুইজনে চুপচাপ হেঁটে চলেছি। আজ আমার অনেক ইচ্ছাই হচ্ছে অনুকে কিছু বলার, কিন্তু কথাগুলো পেটে আসলো যেন মুখ দিয়ে আর বের হচ্ছে না। অনুর বাসার কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 1 মিনিটের রাস্তা। এবার বুকে সাহস করে বলেই দিলাম অনুকে, অনু একটা কথা বলার ছিল তোমাকে। অনু বলল বলো কি কথা? আমি বললাম অনু আসলে আমি আমার মনকে যতবারই প্রশ্ন করেছি সে উত্তর দিয়েছে, তোমার মনটাকে সে গ্রহণ করতে চাই। আমার কথা শুনে অনু দাঁড়িয়ে গেল। আমিও কিছুটা ভয় পেয়ে গেলাম। অনু কিছুটা রোমান্টিক ভাব নিয়ে বলল দেখো আবির আমি ওইসব শুনতে চাই না, এক কথায় আমি সোজা ওই 3টা শব্দ শুনতে চাই, বলবে কি? আমি বললাম আমি তোমাকে ভালোবাসি অনু। অনু বলল আমিও তোমাকে ভালোবাসি আবির। 2 মিনিটের জন্য আমার আর অনুর চোখের ভাষায় কিছুটা কথা চললো। আমি বললাম যদি ভালোই বাসো তাহলে ওই দিন 2টা চর মারার পর এভাবে হারিয়ে গিয়েছিলে কেন? অনু বলল কই হারিয়ে গিয়েছিলাম, শুধু বুক ভরা বিশ্বাস ও আকাশ ছোঁয়া ভালোবাসা নিয়ে তোমার পথ চেয়ে বসেছিলাম। আমি শুধু একটা কথাই ভাবতাম, আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি তাহলে একদিন না একদিন তোমাকে আমি পাবোই, আর আমার সবকিছু দূরে শুধু তুমিই ছিলে আবির। আমি বললাম তাই নাকি অনু, সত্যি আমায় এতটা ভালোবাসো? অনু বলল সত্যি আবির, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। অনুকে জড়িয়ে ধরতে সাহস পাচ্ছি না, তবে অনেক ইচ্ছে করছিল অনুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি, তবে আমার সে সাহস যেন হচ্ছে না। অনু বলল আচ্ছা আবির এবার আমি আসি তাহলে। আমি বললাম অনু। অনু বাই বলে ওর বাসায় চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। এসে আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবছি অনুকে বউ করতে পারলে সত্যি আমি অনেক ভাগ্যবান হব। ওর ভালোবাসায় আমার জীবনটা সুখে ভরে যাবে। নিজের সুখের কথা ভাবতে গিয়ে যেন বুকের ভেতরে কিছু একটা নাড়া দিয়ে উঠলো। কল্পনা বেশি মনে হলো কেউ যেন আমায় বলছে নিজের সুখের সংসার ও বউয়ের কথা ভাবছিস, তোর বোনের সংসারটা নিয়ে ভাব, তোর বোনের সুখ নিয়ে ভাব। আমার সুখ যেন হারিয়ে গেল। আমি বা আর কি করব? এত চেষ্টার পরেও মাসুদ ভাইয়া যদি আপুকে মেনে নেয় তাহলে আর কি করার।
আর কি করতে পারি আপু, আমি কি করতে বাদ রেখেছি, কত পথই না অবলম্বন করলাম, তবুও কাজ হলো না। একটিবারের জন্য উনি যেন আপুর কথা ভাবেননি উনার এমন একটা নিষ্পাপ সন্তানের কথা। তবে আমার মনে হয় মিতু এবার সব কথা মাসুদ ভাইয়াকে খুলে বলবেন। উনি এবার আসবেন আমার আপুকে নিতে, আমার ভাগ্নেকে নিজের সন্তান পরিচয় দিয়ে উনি কোলে তুলে নেবেন। একটু পর অনু ফোন দিল। অনু বলল, এই বাবু কি করছো? আমি বললাম, বাবু মানে বাবুকে অনু? অনু বলল, আরে তোমাকে আদর করে বাবুর নাম বলে ডাকলাম আর কি। আমি হাসবো না কাঁদবো বুঝছি না, বাবু বলে বিএফকে কেউ ডাকে নাকি? বাবু বলে তো নিজের সন্তানকে ডাকে। হাইরে যুগ, হাইরে ভালোবাসা। অনু বলল, এই বাবু কি হলো, তুমি কথা বলছো না কেন? আমি বললাম, অনু দেখো, এইসব ভাষায় আমাকে ডাকবা না তো, এটা শুনতে আমার ভালো লাগছে না, আমাকে আর বাবু বলে ডাকবা না তুমি। অনু বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাই বলে রাগ করো না, আমি আর পরবর্তীতে তোমাকে বাবু বলে ডাকবো না, কেমন? আমি বললাম, ধন্যবাদ। অনুর সাথে আমার কিছুক্ষণ কথা চললো। রাতে সবার সাথে খাবার খেতে বসলাম। খাবার শেষ হলে ভাগ্নের সাথে একটু মজা করলাম। একটু পর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে হালকা নাস্তা করে অফিসে গেলাম। সারাদিন অফিসে থাকা অবস্থায় অনু যে কতবার আমাকে ফোন করলো তার হিসাব নেই। বাসায় ফিরে অনুকে ফোন করতে ও আমাকে কিছু কথা শোনালো। একে সারাদিন অফিসে থাকা, আবার বাসায় না আসতে জিয়াফের বকা। ফোন কেটে দিয়ে আমি ফোনটা বন্ধ করে রেখে দিলাম। আপুর রুমে গিয়ে দেখি ভাগ্নে বসে থেকে খেলা করছে। ওকে কোলে তুলে নিলাম। আপু বলল, ভাই কখন ফিরলি? আমি বললাম, এই তো আপু। আপু বলল, ও যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আমি বললাম, আম্মু কোথায় রে আপু? আপু বলল, এই মাত্র রান্না সেরে রুমে গিয়েছে মনে হয়। আমি বললাম, আচ্ছা আপু, তুই তাহলে খাবার বাড়তে থাক, আমি একটু আম্মুর কাছ থেকে আসছি। আপু বলল, আচ্ছা ভাই। আসলে এই কয়েকটা দিন আম্মুকে আমি সময় দিইনি, ঠিক মতো ওনার সাথে কথা হয়নি, মনটা কেমন যেন করছিল, তাই আজ ওনার রুমে গেলাম। কিন্তু রুমে গিয়ে একটা বোকার পরিচয় দিলাম, যাতে মনে হয় উনি কিছুটা কষ্ট পেল। আমি বললাম, আসবো আম্মু। উনি কিছু না বলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, বাবা তোর মায়ের রুমে আসতে পারমিশন লাগবে তোর? আমি বললাম, না মানে আসলে আম্মু তোমার সাথে বেশি সময় কথাই হয় না, তাই আসলাম গল্প করতে। আম্মু বলল, অফিস হতে কখন এসেছিস, খাওয়া দাওয়া হয়েছে? আমি বললাম, এখনই আম্মু। আপু খাবার বাড়ছেন, খাবো একটু পরে। আম্মু বলল, চল আগে খাবি তারপর গল্প করব। আম্মুর সাথে খাবার টেবিলে চলে গেলাম। সবাই মিলে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া শেষ হলে সবাই বসলাম গল্প করতে। গল্প করা শেষ হলে আমি আমার রুমে আসলাম। ফোনটা অন করতেই দেখি অনু 25টি মেসেজ দিয়েছে, শুধু সরি আর সরি। অনুকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে আমি ফ্রেশ হচ্ছি। আম্মু আমাকে ডাক দিয়ে বলল, দেখ তো আবির, বাইরে কে এসেছে, দরজা খুলে দে। আমি গিয়ে দরজাটি খুলতেই আমার চোখ আকাশে উঠলো। মাসুদ ভাইয়া ও তার বোন মিতু আজ প্রথমবারের মতো এসেছে আমাদের বাসায়। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।